This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কারণ এই দেখে শুনে যা বুঝলাম, এই সীতারামনের ভেতরেও কিন্তু একজন সীতারাম রয়েছেন, মানে সীতারাম ইয়েচুরি রয়েছেন। এই তো আপনারা তো ভাবছেন কোথায় বিজেপি, এর মধ্যে আবার কোত্থেকে সীতারাম ইয়েচুরি চলে এলেন। আরে তিনি তো সংসদেই নেই, জানি নেই, কিন্তু তার তত্ত্ব, মানে তাদের তত্ত্ব সেটা তো রয়েছে বামপন্থীদের তত্ত্ব, ওই যে সাম্যবাদ। সেই সাম্যবাদ তত্ত্ব কি বলে? সাধ্য অনুযায়ী পরিশ্রম আর প্রয়োজন অনুযায়ী উপার্জন। সব কিছু, সব তত্ত্বগুলো কিন্তু খুব পারফেক্ট। এগুলোকে কখনো ফেলে দেবেন না যে আপনি ধরুন বামপন্থী নন বা বামপন্থায় বিশ্বাস করেন না, নাই করতে পারেন, তত্ত্বগুলোকে ফেলবেন না। তত্ত্বের জায়গাটা সব কিছুর জন্য ঠিকঠাক, এই তত্ত্বটা সবাই ঠিক করে বানান, এবং বাস্তবে তার ভয়ঙ্কর উপযোগিতা রয়েছে। কেন বলছি? দেখুন, আয়কর আর জিএসটি বাবদ পশ্চিমবঙ্গের থেকে কেন্দ্রের কম টাকা আদায় হয় না। সেটা মধ্যবিত্ত বাঙালির সাধ্য, কারণ আমরাই তো সাধ্য অনুযায়ী এই কর দিই, বিভিন্ন জিনিসপত্র কিনি তাতে কর দিই, জিএসটি জোড়া থাকে, আমাদেরই তো টাকা, সেটা কেন্দ্র পায় তার একটা ভাগ, সেটা কম নাকি? এটা হচ্ছে আমাদের সাধ্য। আর প্রয়োজন বেশি হচ্ছে বিহার আর অন্ধ্রপ্রদেশের, এবং এই রাজ্যগুলোর যত না প্রয়োজন তার থেকেও বেশি প্রয়োজন সেটা বোধহয় কেন্দ্রের। এটা আমরা বলছি না, বিরোধীরা বলছে। তাই জন্য তাদের বক্তব্য, তাই জন্যই বাজেটে দুই রাজ্যকে ঢেলে দিয়েছে নির্মলা সীতারামন। সিরিয়াসলি দেখে মাঝে মধ্যে ওই তৃণমূল তারা তাদের এক্স হ্যান্ডেলে দেখলাম লিখেছে এটা অন্ধ্রপ্রদেশ বিহারের বাজেট, কেন্দ্রীয় বাজেট না। এরকমভাবে দেখাটা একটু প্রাদেশিক লাগে না? কিন্তু ব্যাপারটা খুব অস্বীকারও করা যাবে না, যে পরিমাণ টাকা এরা পেয়েছে। ধরুন অন্ধ্রপ্রদেশকে রাজধানী তৈরিতে 15,000 কোটি টাকা দেওয়া হয়েছে। জল, বিদ্যুৎ, রেল আর সড়ক প্রকল্পে তারাই অগ্রাধিকার পাচ্ছে। অনগ্রসর অঞ্চলগুলোর উন্নয়ন, এইগুলোর ক্ষেত্রেও প্রচুর টাকা পাচ্ছে তারা, হাজার কোটি টাকা। আর বিহার, তারা সড়ক পরিকাঠামো আর সেতু নির্মাণে 26,000 কোটি টাকা পাচ্ছে। গয়ায় বাণিজ্যিক করিডোর হচ্ছে, নালন্দাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, বিদ্যুৎ কেন্দ্র, মেডিকেল কলেজ, বিমানবন্দর, বন্যা ত্রাণে এককালীন সাহায্য। কোনটা ছেড়ে কোনটা বলি বলুন তো? এই দেখুন, এই সমস্ত ক্ষেত্রে না আমাদের ওই একটা গল্প মনে পড়ে যাচ্ছে, জানেন তো? ওই একবার একজন বলেছিলেন আর কি, যে সব যাই করুন শুধু দেশের কথা ভাববেন, শুধু বাংলা করবেন না। তারপর কেউ একজন তাকে বলেছিল, আর এটা তো বাংলার জন্য পুরো ব্যাপারটা হচ্ছে। তখন তিনি বলে, হ্যাঁ, কিন্তু তবু বাংলাই করতে হবে। আজকে মনে পড়ে গেল, এই চারপাশে দেশ, বাজেট, এই সমস্ত বলছি বটে, কিন্তু বাংলার ভাগ্যে যে শুধুই বঞ্চনা, এই অভিযোগগুলো উঠছে, সেটাকেও খুব এড়িয়ে যাওয়া যায় কি? বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, তারাও আমাদের দেশ, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। অন্ধ্রপ্রদেশ নতুন রাজ্য তৈরি হয়েছে, এবং বিহারও ডিভিশনের পর বিহার, এটা যে বিহার আগে আমরা দেখতাম, অত বিহারও বিভাজিত হয়ে বিহার এবং তার সাথে ঝাড়খণ্ড বলে রাজ্য তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবে এই রাজ্যগুলোর অনেকদিন ধরে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডগুলোকে দেওয়া হয়েছে। আর পূর্বক্ষেত্রে যখন উন্নতি হবে, তো স্বাভাবিকভাবে তার আশেপাশের রাজ্যেও তার প্রভাব পড়তে বাধ্য, অন্ততপক্ষে ইকোনমি তাই বলে। তো স্বাভাবিকভাবে বিহারের যদি উন্নতি হয়, তাতে বাংলার উন্নতি হবে না, এরকম কোনো বিষয় নেই। আমাদের যে করিডোরটা, অমৃতসর থেকে যে কলকাতা করিডোর, সেই করিডোরে যদি গয়ার উন্নতি হয়, তো তার লাভ তো কলকাতা পাবে। তো স্বাভাবিকভাবে সেই ইন্ডাস্ট্রিয়াল জোনে নতুন ইন্ডাস্ট্রি আসবে, বাংলার যুব সমাজের হাতে ইন্ডাস্ট্রি আসবে। ধারাবাহিক লাঞ্ছনা মঞ্চ, এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট। বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। মতো নতুন কিছু নয়, যে 12টা স্যাংশন পাঠিয়েছে, আজকে কি এর ফল শুনি। শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, जो हमारे साथ हम उनके साथ,
প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে অন্য রাজ্যকে দিক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়, বাংলার মানুষ আবার জবাব দেবে। পশ্চিমবঙ্গে প্যাকেজ দিলেও ওরা নেয় না, আর না দিলেও ওরা বিক্ষোভ করে। ব্যাপারটা হচ্ছে এরকম। আর পশ্চিমবঙ্গের কি ভূমিকা আছে ভারতবর্ষের বুকে, সেটাই এখন কোশ্চেন চিহ্ন দাঁড়িয়েছে। সুকান্ত মজুমদার যেটা বললেন সেটার মধ্যে কিন্তু একটা যুক্তি আছে, যাই বলুন আর কি। মানে প্রতিবেশীদের যদি উন্নতি হয় তার ছিটে ফোটা আলো কি আমাদের এখানে পড়বে না? এখন এই যুক্তিতে যদি আপনি প্রতিবেশী, তারপর তার প্রতিবেশী, তারপর তার প্রতিবেশী, এদের সবার উন্নতি করতে থাকেন, তাহলে বাংলা কতটা উপকৃত হবে ভাবুন তো। এই অঙ্কটা বেশ ওই কেশব নাগ পেলেও না পুরো একদম ঘেঁটে যেতেন, জানেন তো। তবে আমরা যেটা জানি সেই ছোটোবেলার থেকে, মানে সাংবাদিক জীবনের একদম শুরুর থেকে শুনে আসছি, দেখে আসছি, নিজেদের ছোটোবেলার থেকেই শুনে আসছি অ্যাকচুয়ালি আর কি, যে বঞ্চিত বাংলা এটা ওই প্রত্যেকবার বাজেটের আগে পরে সাংবাদিকরা লিখবেন আর নেতারা বলবেন, রাজ্যের নেতারা, আমাদের সেটা শুনতে হবে। আর সেটাই ভবিতব্য ধরে নিয়ে, ওই কর্মা, ডেস্টিনি, এটা ধরে নিয়ে নিশ্চিন্তে থাকতে হবে। এটার উপরে তো কিছু করার নেই। ভবিতব্যের ওপর কে আর অদৃষ্টের ওপর কে আর কবে কিছু করতে পেরেছে বলুন? যা হবে তা হবে, একটু দার্শনিকভাবে ভাববেন। দেখুন ৭৭ সাল থেকেই বাংলায় তো কেন্দ্রের বিরোধী সরকার রয়েছে, তাই না? ৯৬-এ ওই জোট সরকারে ইন্দ্রজিৎ গুপ্ত কিছুদিনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, আর ২০০৪-এর সরকারকে বামেরা বাইরের থেকে সমর্থন করেছিল। আর ২০০৯ থেকে ১২ এই ৩ বছর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় জোটে ছিলেন। ব্যাস, বাদ বাকি সময়টা বাংলায় যেই ক্ষমতায় থেকেছে তার সঙ্গেই তো কেন্দ্রের বিরোধ, দুদল তো বিরোধী। হয়তো সেই কারণেই বাংলা বরাবর বঞ্চিত বলে দাবি করে। এবার বঞ্চিত হয় সেটাও খুব বেশি এড়িয়ে যাওয়া যাবে কি? কিন্তু এবারেরটা না, বিশেষ করে কিরকম একটু বাড়াবাড়ি লাগছে। বন্যাত্রাণে অসম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, বিহার সবাই সাহায্য পেল, বাংলা বাদ চলে গেল। বাংলায় কি বন্যা হয় না? এই কয়েকদিন আগেই তো অতিবৃষ্টিতে 10 নম্বর জাতীয় সড়কটা ভেসে গেছিল, আশেপাশের গ্রামগুলো ভেসে গেছে। এটা বন্যা নয়? দেখুন, সিকিমকে বন্যাত্রাণে সহযোগিতা করা হচ্ছে, খুব ভালো। বাংলা কেন টাকা পাবে না? নাকি কেন্দ্রের মাথায় ঢুকে গেছে বাংলায় কোনো খাতে টাকা দিলেই তার আর হিসেব পাওয়া যাবে না, টাকার কোনো হিসেব নাই, টাকা দেওয়া বৃথা। তাই সেই সত্যজিৎ রায়ের সেই সিনেমাতে ছিল না যে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। এটা সেরকম সত্যজিতের থিওরিতেই কি বাংলাকে দেখছে কেন্দ্র? বাংলাকে, বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্ল্যাট ম্যানেজমেন্টে টাকা দিলে, একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে? ভোটের মঞ্চে কিন্তু দেখা হবে বাংলা একা নয়, বাংলা একাই ১০০। গত কয়েকদিন আগে যে ডিভাস্টেটিং ফ্লাড হয়েছে, বাংলায় কি এর মধ্যে সেই ধরনের কোনো ফ্লাড হয়েছে? দ্বিতীয় কথা হচ্ছে, সিকিমে যখন দেওয়া হয়েছে তার লাভ বাংলাও পাবে, কারণ সিকিম থেকে তোর্ষা, তিস্তা, এই যে নদীগুলো আসছে, যে সিকিমকে বিশেষ করে তিস্তা যে আসছে, তো সেই তিস্তার যদি ফ্লাড নিয়ন্ত্রণ হয় বা বন্যা নিয়ন্ত্রণ হয়, তো উত্তরবঙ্গের মানুষ তার ফলে উপকৃত হবে। কোথাও একটা দ্বন্দ্ব লাগছে, জানেন তো। দেখুন, পশ্চিমবঙ্গ কেন্দ্রের বন্ধু রাজ্য নয়, কিন্তু রাজ্যে বিজেপির ১২ জন সাংসদ তো রয়েছেন। রাজ্যের বিরোধী দল নেতা তিনিও তো বিজেপির, এদের কথাও ভাবতে হবে, তাই তো? এবার পশ্চিমবঙ্গকে যদি বঞ্চিত করা হয় তাহলে তো নিজেদেরই রাজনৈতিক ক্ষতি। এটা প্রতিহিংসা নাকি বার্তা? যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে বা বাজেটে পশ্চিমবঙ্গকে যে চোখে দেখা হচ্ছে, এটা তো কোথাও গিয়ে বিশ্লেষণটা করার দরকার। কারণ আলটিমেটলি যদি কোথাও রাজনৈতিক ভাবনা চিন্তাই থাকে, সেটা তো আর নিরপেক্ষ, মানে দলের স্বার্থেই একটা নিরপেক্ষ বিশ্লেষণ হওয়া দরকার, তাই না? দেখুন, মনমোহন সরকারের কাছে ঋণের সুদে রেহাই চেয়ে, মানে চেয়ে শুধু না, চেয়ে গলা শিরা চিরে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো সুরাহা হয়নি। তারপর তিনি রেগে মেগে জোটটা ভেঙে দিয়েছিলেন। কোনো রাজ্যকে যে এভাবে খুশি করা যায়, সেটা কিন্তু
এবারের বাজেট না দেখলে বোঝাই যেত না। মানে সেই বিষয়গুলোর সঙ্গে যদি এবার যেভাবে ওই বিহার বা অন্ধ্রকে দেখা হয়েছে তার যদি একটা তুল্যমূল্য, মানে ওই পরিস্থিতির সাথে যদি এইটার একটা তুল্যমূল্য বিচার করতে যান, এটা কিন্তু মানতে হবে। এতটা কাউকে দেখা যেতে পারে, এটা হয়তো সেই সময় যখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরকারে ছিলেন বা বামেরা যখন কেন্দ্রীয় সরকারকে সমর্থন করেছিল তখনও তারা ভাবতে পারেনি। এবারের বার্তাটা কিন্তু ইন্ডিয়া ঐক্যের ওই আঞ্চলিক দলগুলোর কাছেও পৌঁছলো। কোন বার্তা? যে বার্তাটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করছেন, আরে ওই বিহার আর অন্ধ্রকে এই বিশেষ সাহায্য দেওয়ার মধ্যে যে বার্তাটা লুকিয়ে আছে সেই বার্তাটা, এটা কিন্তু আঞ্চলিক দলগুলোর জন্য অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক বার্তা, বিশেষ করে তৃণমূলের জন্য। যারা সঙ্গে থাকবে তারা সুরাহা পেতে পারে, এটাই তো বুঝিয়ে দেওয়া হলো। দেখুন, দেশের পূর্বাঞ্চলে উন্নয়নের যে পরিকল্পনা সংসদে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, সেই মানচিত্রে কিন্তু পশ্চিমবঙ্গের নামও রয়েছে। মানে একটা সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাটার তলায় কি ওই ছোটো ছোটো করে যেরকম করে লেখা থাকে না শর্ত প্রযোজ্য, সেরকম শর্তও নেই। সেটা যদি হয় তার মানে বাংলার নাকের ডগায় কি ওই খুঁড়োর কলের মতো গাজর ঝুলিয়ে দেওয়া হলো। भारत के पूर्वी क्षेत्र का संपूर्ण विकास पूर्वोदय के विजन द्वारा हमारे इस अभियान को नई गति, नई ऊर्जा मिलेगी। हम पूर्वी भारत में कई महत्वपूर्ण इंफ्रास्ट्रक्चर जैसे हाईवेज, वाटर प्रोजेक्ट्स और पावर प्रोजेक्ट्स का निर्माण कर विकास को नई गति देंगे। We will formulate a plan, Purvodaya, for the all-round development of the eastern region of the country, covering Bihar, Jharkhand, West Bengal, Odisha, and Andhra Pradesh. This will cover human resource development, infrastructure, and generation of economic opportunities to make the region an engine to attain Vikasit Bharat. দেখুন, বাংলা যে একেবারেই কিছু পায়নি তাও কিন্তু নয়, মানে একদম এতটা হাত খালিও নয় যে যার জন্য এরকম ওই পরোক্ষ উপকারের কথাটা বারবার বলতে হবে। বিহারের হয়েছে সুতরাং বাংলার হবে, সিকিমের হয়েছে সুতরাং বাংলার উপকার হবে। ডাইরেক্ট উপকারও আছে, বাংলা পেয়েছে কিছু কিছু জিনিস। এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প, তার বাজেট 600 কোটি টাকা বাড়ানো হয়েছে। নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রোয় সেটা অবশ্য বাজেট মাত্র 41 কোটি টাকা বাড়ানো হয়েছে, কিন্তু জোকা বিবাদীবাগ মেট্রোয় সেখানে 400 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে, বাড়ানো আর কি। তার মানে রেল প্রকল্পে, হ্যাঁ এগুলো সব কেন্দ্রীয় প্রকল্প কিন্তু রাজ্যে, সে যাই হোক, কিন্তু সেখানে টাকা ঢালছে কেন্দ্র। আসলে এর মাধ্যমে না দুটো জিনিস একসঙ্গে হয়ে যাচ্ছে। এক, রাজ্যকে যে বঞ্চনার অভিযোগ সেটা কিছুটা কাটানো যাচ্ছে, আবার টাকা বেহাত হওয়ার বা বেহিসেবি খরচ হওয়ার আশঙ্কাও থাকছে না। আর পূর্বোদ্যোগের গাজরটাও কিন্তু ঝুলেই থাকছে। অর্থাৎ বাংলার ভাগ্যে বিহারের শিকেটা ছিঁড়তে পারে, তবে সেটা তখনই ঘটবে যদি কিছু হিসেব আচমকা বদলে যায়। আর সেই হিসেবগুলো কি বুঝতে পারছেন খানিকটা, তাও আরও কিছুটা পরিষ্কার করে বলতেই হবে। ইনফ্যাক্ট সেই হিসেবগুলোর কথা না বললে কিছুই বলা হলো না, তাই বলেই ফেলি সেই কথাগুলো, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, বাজেট থেকে বাংলার প্রতি বঞ্চনা আর লাঞ্ছনা ছাড়া আর কিছু বুঝলেন? যার কথা বললাম বুঝিয়ে দিচ্ছি। বিহারে জেডিইউ এর সাংসদ সংখ্যা কত? 12। অন্ধ্রে চন্দ্রবাবু নাইডুর হাতে টিডিপির কজন সাংসদ রয়েছেন? 16। 12 আর 16 যোগ করুন, কত হলো? 28। এবার তৃণমূলের যুক্তি অনুযায়ী এই 28 জন সাংসদের সমর্থনের ঋণ মেটাতে বিজেপি ওই দুই রাজ্যে কোনো কার্পণ্য করেনি। ঠিক
উপচে পড়ছে বিহার আর অন্ধ্রপ্রদেশের ঝুলি। এবং এটাও ঠিক যে এই 28 জনের সমর্থন না থাকলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল, কিন্তু কোথাও গিয়ে সংখ্যাগরিষ্ঠতার থেকে তো কম, সমস্যায় পড়বে। এবার উল্টো দিকটা ভাবুন, সংসদে এবার তৃণমূলের কতজন সাংসদ রয়েছেন? 29 জন, ওই 28-এর থেকেও একজন বেশি। এবার এই 29 জন সাংসদ নিয়ে তৃণমূল কি করতে পারে? করতে পারে তো অনেক কিছু, ইধার থেকে উধার করতে পারে, কারণ রাজনীতি সেটা তো সম্ভাবনার খেলা, সব সম্ভাবনা সম্ভব। তাই জন্য আমরা কয়েকটা সম্ভাবনা খতিয়ে দেখতে পারি। প্রথমত দেখুন, যেটা সব থেকে ওয়াইল্ড সম্ভাবনা সেটা দিয়েই শুরু করি। সেটা হচ্ছে যে কোনোভাবে হঠাৎ মন্থন বদলে গেল, হয়তো পরিস্থিতি সেরকম দাঁড়ালো, এই 29 জন সাংসদের সাহায্যটা হঠাৎ করে পেয়ে গেল বিজেপি। সেক্ষেত্রে ওই 28 জন সাংসদ থাকলো কি থাকলো না, মানে যে সাংসদদের সমর্থন ধরে রাখার জন্য এরকম উজাড় করে দিতে হয়, সেই মানে পাইয়ে দেওয়ার বিষয়টা না কখনো এটা জমে থাকে না, ভরসা করা যায় না। ফলে সেই জায়গাটায় দাঁড়িয়ে হঠাৎ অন্য কিছু যদি ঘটে যায়, একটা ওয়াইল্ড সম্ভাবনার কথা বললাম, এটা এবার সাইডে রাখি। দ্বিতীয়টায় আসুন, ধরুন সংসদের খুব গুরুত্বপূর্ণ কোনো আলোচনা অথবা ভোটাভুটি চলছে, সেখানে 29 জন সাংসদের শক্তি যদি বিরোধী জোট থেকে মাইনাস হয়ে যায়, মানে তৃণমূল মাইনাস করে দেয়, তাহলে কীরকম হবে? মানে ধরুন যদি তৃণমূল সাংসদরা ওয়াকআউট করেন, অথবা ধরুন সেই উপরাষ্ট্রপতি নির্বাচনের মতো ভোটদানে যদি তৃণমূল বিরত থাকে, তাহলে কার সুবিধে? এটা বুঝে গেলেন। এটা দ্বিতীয়। এবার তৃতীয় পয়েন্ট, পরিস্থিতির বদল না হলে 25 তারিখ বিকেলে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 27 জুলাই রবিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে। তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বৈঠকে যোগ দেওয়ার কথা। একটা বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সময় চেয়েছেন বৈঠকের জন্য। আর দ্বিতীয় বৈঠকটা সেটা তিনি করতে পারেন ওই তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে। মানে তৃণমূল সাংসদরা সংসদে কোন পথে চলবেন সেটাই কি ঠিক করে দেবেন তৃণমূল নেত্রী? সেটাই তো স্বাভাবিক। এবার ধরুন তৃণমূল যদি ইন্ডিয়া জোটের সিদ্ধান্তই মেনে নিত, তাহলে সাংসদদের সঙ্গে তৃণমূল নেত্রীর আলাদা করে বৈঠক করার প্রয়োজন হতো কি? তার মানে তারা স্বাধীনভাবেও কিছু ভাবনা চিন্তা করতে পারে, এটাই হচ্ছে ট্রিক। এবার ধরুন 21 জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন খেয়াল আছে? অভিষেক বলেছিলেন বিরোধী জোটের শক্তি বৃদ্ধির কাণ্ডারি দুজন, একজন মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকজন অখিলেশ যাদব। তৃতীয় নামটা যেটা অবভিয়াস ছিল সেটা কিন্তু এখানে উজ্জ্বল ছিল, রাহুল গান্ধী। আজকে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে, ভাগিয়ে ঝেঁটিয়ে বিদায় করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়েছে। এবং এই জয়ের যারা মূল কারিগর, তৃণমূল কংগ্রেসের সমর্থকের সাথে সাথে সমস্ত দেশ জুড়ে, সমগ্র দেশ জুড়ে এক মমতা বন্দ্যোপাধ্যায়, দুই অখিলেশ যাদব।